রাষ্ট্র পরিচালনায় 2 মাস পূর্ণ করল বিএনপি। জ্বালানি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে সরকার, দাবি মাহদি আমিনের। জনদুর্ভোগ লাঘবে 11 দলীয় জোটের গণমিছিল। জ্বালানি সংকট নিয়ে সঠিক তথ্য দিতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের। গেল 24 ঘন্টায় হামে আরও 4 শিশুর মৃত্যু। পরিস্থিতির উন্নতির দিকে বলছেন চিকিৎসকরা। শিশুদের পুষ্টিকর খাবার ও বাড়তি যত্নের পরামর্শ। এবং বজ্রপাতে 6 জেলায় প্রাণহানি 12, আহত কমপক্ষে 14। প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের 2 মাস পূর্ণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। বিকেলে এ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সহ প্রেস উইংয়ের সদস্যরা। সরকারের এই 60 দিনের পথচলাকে অবিস্মরণীয় অর্জন হিসেবে অভিহিত করে উল্লেখযোগ্য 60টি উদ্যোগের বিস্তারিত তুলে ধরা হয়। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের সাফল্য আর জনগণের আস্থার কথা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রেস উইংয়ের সদস্যরা। এ সময় স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তারেক রহমানের সরকারের গঠনমূলক সমালোচনা করার প্রত্যাশা জানান। জনাব তারেক রহমান উনি চান দেশের ভালো কাজগুলো হোক, আপনারা আমাদের সহযোগিতা করবেন, এই সরকারকে সহযোগিতা করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করায় জনগণের মাঝে আস্থা আর বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। জনগণের কাছে যে সমস্ত আশা ভরসা, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বিএনপি সরকারের 60 দিনের 60টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের চিত্র তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দুর্বার গতিতে যেভাবে অভূতপূর্ব কর্মযজ্ঞ হাতে নিয়েছে, প্রতিটি সেক্টরে এবং গণমানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিটি ক্ষেত্রে 180 দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, তা এক অবিস্মরণীয় অর্জন। বর্তমান সরকার বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং নতুন করে প্রবাসী কার্ডের মাধ্যমে দেশের মানুষের চাহিদা পূরণে কাজ করে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প শেষ হয়েছে। দেশের মানুষের কাছে বিএনপি যে অঙ্গীকার করেছে এবং যে প্রতিশ্রুতির আলোকে ধানের শীষে ভোট দিয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই তা অক্ষরে অক্ষরে পালনের জন্য দায়বদ্ধ। দ্রব্যমূল্য এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেও উল্লেখ করেন মাহদি আমিন। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। বিশ্বের সকল দেশের সাথে সম্পর্ক শক্তিশালী এবং স্বাভাবিক করা হচ্ছে। জনগণের সাথে জনগণের সম্পর্ক, পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা, সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্ভাবনার দুয়ার খোলা হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের জন্য ইতিবাচক এবং কল্যাণকর কাজ করার প্রত্যয় জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন দেশের মানুষের সে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনেছেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ফিরিয়ে এনেছেন। স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে এসব কথা বলেন তিনি। হামের টিকা না দিয়ে বিগত 2 সরকার ক্ষমাহীন অপরাধ করেছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে আরও যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম সম্পর্কে জানানো এবং সরকারের নির্দেশনা চিকিৎসকদের কাছে পৌঁছে দিতেই আয়োজন করা হয় ইউএসএফপিও সম্মেলন।
উপজেলা স্বাস্থ্য। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, চিকিৎসকরাই মানুষের বিপদের বন্ধু। ফলে একজন ডাক্তারের জন্য পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠা জরুরি। একজন চিকিৎসকের উপদেশ, আন্তরিক ব্যবহার একজন রোগীর কাছে অনেক সময়, অধিকাংশ সময় বলা যায় প্রায় সব সময় কিন্তু ঔষধের মতন কাজ করে। ফলে একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষতার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসাবেও গড়ে ওঠাটা অত্যন্ত প্রয়োজন। বর্তমানে বিশেষজ্ঞ হাসপাতাল কিংবা উন্নত ল্যাব সবকিছুই রাজধানী কেন্দ্রিক। এই ধারণা থেকে বের হয়ে জেলা উপজেলার হাসপাতালকে সরকার আধুনিক করতে চায় বলে জানান প্রধানমন্ত্রী। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক। এরকম বাস্তবতা থেকে বেরিয়ে এসে যদি আমরা জেলা উপজেলা ভিত্তিক হাসপাতাল কিংবা ক্লিনিকগুলোর মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি বা চাই, শহর এবং গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। হামের সংক্রমণ ছড়িয়ে পড়ায় বিগত 2 সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেন তিনি। বলেন, সঠিক সময়ে এই টিকা না দেয়া ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভেজাল এবং পুষ্টি সচেতন খাদ্য নিশ্চিত করা শহরের চেয়ে জেলা উপজেলা পর্যায়ে বেশি সহজ, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিরোধ ব্যবস্থাপনাই জনস্বাস্থ্য সুরক্ষার মৌলিক ভিত্তি। চিকিৎসা ব্যবস্থায় বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। গণভোট বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিজয়নগরে গণমিছিল করেছে জামায়াত সহ 11 দলীয় ঐক্যজোট। এ সময় চলমান সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এদিকে জ্বালানি তেলের সংকট নিয়ে লুকোচুরি না করে জনগণকে সঠিক তথ্য দিতে সরকারের প্রতি অনুরোধ জানান সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক সম্মেলনে একথা বলেন তিনি। এই সমস্যা তো সরকার সৃষ্টি করে নাই, এই সমস্যা সৃষ্টি হয়েছে দুনিয়ায় চলমান যুদ্ধের কারণে। বরঞ্চ এখানে আমরা সবাই মিলে যদি খোলামেলা কথা বলি, তাহলে একটা জাতীয় ঐক্যমতে আমরা বুঝতে পারবো, একটা রাস্তা বের হবে। আমরা অনুরোধ করব, লুকোচুরি না, জনগণকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে। গেল 24 ঘন্টায় হামে 4 জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে আক্রান্ত 86 জন এবং সন্দেহজনক 942 জন আক্রান্ত হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গেল 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 942 জন এবং গত 15 মার্চ থেকে 18 এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 22,409 জন। এদিকে দেশজুড়ে হাম পরিস্থিতির উন্নতির দিকে, তবে শিশুদের নিরাপদ রাখতে পুষ্টিকর খাবার ও নিরাপদে রাখার পরামর্শ চিকিৎসকদের, কারণ হামের সাথে সিজনাল ফ্লু যুক্ত হয়েছে বলেই মনে করছেন তারা। এদিকে বাংলাদেশ শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, দেশের স্বাস্থ্য খাত একেবারে ভেঙে পড়েছে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী সন্দেহজনক হাম রোগে গেল 1 মাসে মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে এবং এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 20,000। অবজারভেশনে রাখার পরে যখন তারা লাইফ সাপোর্টে দিছে, তার কন্ডিশন খারাপ দেখা পরে তারা লাইফ সাপোর্টে দিছে 6 তারিখে দেওয়ার পরে 7 তারিখে সকালবেলা সে মারা গেছে। হামের র্যাশ উঠছিল, মানে আপনার গোটা হচ্ছে না, র্যাশ লক্ষণ দেখা দিচ্ছিল আর কি। পরে সুস্থ গেছে ইনশাল্লাহ, কিন্তু এখন শ্বাসকষ্টের সমস্যা, জ্বর নিউমোনিয়া। এখন আসার পরে আমরা পরিমাণে একটু বেশি ছিল, এখন কম, ভালোর দিকে। বাংলাদেশেও হাম ফিরে আসার জন্য ঠিকমতো টিকা দিতে না পারাকেই দায়ী করছেন চিকিৎসকরা। তবে বর্তমানে নিম্নমুখী বলে জানান তারা। এই মুহূর্তে ক্রিটিক্যাল কন্ডিশন কম, কিছুদিন আগে পর্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশন অনেক বেশি ছিল। পুরো দেশ জুড়ে এখন নিম্নমুখী এবং আমার মনে হয় যে আগামীতে আমরা হাম থেকে উদ্ধার পাবো। তবে হাম হবে তারপরেও, তবে এত মারাত্মক আকারে হয়তো হবে না, এবং টিকাটা যদি আমরা
সাকসেসফুলি দিতে পারি। এদিকে বাংলাদেশ শিশু হাসপাতাল পরিদর্শনে আসেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বলেন, দেশের স্বাস্থ্য খাত একেবারেই ভেঙে পড়েছে। পুরা স্বাস্থ্য খাতটি একটা ডিজাস্টার। এই স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত % বরাদ্দ এখানে ছিল আমরা সবাই জানি, অথচ একটা দেশের দুইটা কাজ সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা, একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। শিশুদের জন্য কাজ করার প্রত্যয় জানান জামাত আমির। ব্রঙ্কোস্কোপির জন্য ব্রঙ্কোস্কোপ নাই, অথচ ম্যাক্সিমাম শিশু আছে এই সমস্যা নিয়ে। তারা এইটুকু আমাদের কাছে প্রত্যাশা করেন। আমাদের লিমিটটা এর নিচে ছিল, তারপরেও শিশুরা আমাদের কাছে আমানত, তারাই আগামীর ভবিষ্যৎ। এই শিশুদের প্রতি সম্মান রেখে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তাদের এই পরামর্শ, অনুরোধ, দাবি যেটাই বলেন এটা আমরা পরিপালন করতে পারি কিনা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। বোর্ডে সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ পর্বে আমন্ত্রণ পেয়েছেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা। স্ব আসন কেন্দ্রিক প্রতিশ্রুতির পাশাপাশি মনোনয়ন পাওয়ার প্রত্যাশার কথা জানান নারী নেত্রীরা। জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াত ইসলামী জোটের জন্য ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে। আমার বিশ্বাস, দেশের জন্য আমরা সবাই কাজ করছি, কেউ না কেউ তো আমরা কোথাও না কোথাও অবস্থান করব, এটাই সবার কাছে দোয়া চাওয়া। দল যেটা করবেন সেখানে আমরা খুশি, আলহামদুলিল্লাহ, কারণ দলের সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। যারা কাজ করেছে তাদেরকে, এবং যেহেতু সংসদ পার্লামেন্ট অনেক জরুরি একটা জিনিস একটা দেশ চালানোর জন্য, সেখানে আমরা যারা পেশাজীবী এসেছি তাদেরকেও মূল্যায়ন করবেন। দলীয় সিদ্ধান্তের প্রতি আমাদের অবশ্যই রেসপেক্ট থাকবে। আমি যদি মনোনীত হই তাও কাজ করব, যদি না হই তাও কাজ করব। ওনারা যাচাই বাছাই করবেন, করে দেখবেন যাকে যোগ্য তাকেই দিবেন, আমাকেই যে দিবেন দিতে হবে এমন না। ফুয়েল পাস চালু থাকলেও কমছে না ভোগান্তি। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন পেরিয়ে তেল নিতে হচ্ছে চালকদের। কোথাও কোথাও দেখা দিচ্ছে বাঁকা বিতণ্ডা। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। জ্বালানি সংকটের এই সময়ে পাম্পগুলোতে এমন দৃশ্য এখন প্রায় নিয়মিত। ফুয়েল পাস থাকলেও মিলছে না সুবিধা, পাশদারিদের দাঁড়াতে হচ্ছে দীর্ঘ লাইনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিলছে সীমিত পরিমাণে তেল। রাত 3:30 সিরিয়াল দিছি, এই এখন তেল নেওয়া শেষ হইলো। আর এভাবে আমরা যদি চলি আমাদের মনে হয় আমরা বাঁচবো না মনে হচ্ছে। কোনো আলাদা সিরিয়াল তো দিচ্ছে না, সব একই সিরিয়ালে ফুয়েল পাসেও দিচ্ছে, না ছাড়াও দিচ্ছে। সকালে আসছি, বুঝেন নাই, মানে মেয়েদের মন পাওয়ার থেকে তেল পাওয়া খুব কষ্ট। তবে অভিযোগ আছে নিয়ম মানা হচ্ছে না সব জায়গায়। প্রভাব খাটিয়ে সিরিয়াল ছাড়াই তেল নিচ্ছে অনেকে। ওনারা বুকে লোগো নিয়ে আইসা এখান দিয়ে ঢুকাই দিচ্ছে, তাদের বলে স্পেশাল লাইন। পাম্প কর্তৃপক্ষ বলছে সীমিত সরবরাহের মধ্যেই নিয়ম মেনে তেল দেওয়া হচ্ছে। সিরিয়াল একই, কিন্তু সেটা ফুয়েল পাসে আমরা 1000 টাকার তেল দিচ্ছি, আর যাদের ফুয়েল পাস নেই তাদেরকে 500 টাকার তেল দিচ্ছে। জ্বালানি সংকটের দ্রুত সমাধান না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বজ্রপাতে 6 জেলায় 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে 5 জন, রংপুরে 2, ময়মনসিংহে 2, নেত্রকোনায় 1 এবং কিশোরগঞ্জ ও হবিগঞ্জে 2 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে 14 জন। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। একদিনেই 6 জেলায় বজ্রপাতে 12 জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলায় বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে কাজ করার সময় বজ্রপাতে 5 জনের মৃত্যু ও আরও 4 জন আহত হয়েছেন। দুপুরে জামালগঞ্জের পাগনার হাওর, ধর্মপাশা উপজেলার টগার হাওর এবং তাহিরপুরে হতাহতের এসব ঘটনা ঘটে। রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। সকালে উপজেলার বড় হযরতপুর এলাকার সখীপুরে এই ঘটনা ঘটে।
দুপুরে ময়মনসিংহ জেলার গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে 2 জন নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নেত্রকোনার আটপাড়া হাওরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করেন আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানুর রহমান। এছাড়া বজ্রপাতে কিশোরগঞ্জের করিমগঞ্জে ও হবিগঞ্জে আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে এ ঘটনায় অন্তত 4 জন আহত হয়েছেন। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। বিগত 17 বছর চাটুকারিতা ও তৈলমদন সংস্কৃতির কারণে বিভিন্ন পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃত করা হয়েছে এবং তা এক ব্যক্তির সম্পত্তিতে রূপান্তরের চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, এভাবে ইতিহাসকে পুঁজি করে ফ্যাসিবাদী মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার সেই অবস্থা পরিবর্তনের কাজ করছে এবং সৃজনশীল ও বস্তুনিষ্ঠ ইতিহাসকে পাঠ্যপুস্তকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। অন্যদিকে পহেলা বৈশাখের সঠিক ইতিহাস তুলে ধরা এবং দেশের সর্বত্র বাংলা ভাষা প্রচলনের দাবি জানিয়েছেন বিএনপির প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক MA মালেক। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত কবিতা ও ছড়া পাঠ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিগত 17 বছরে আমরা দেখেছি যে কিভাবে চাটুকারিতা এবং তৈলমর্দনের জন্য বিভিন্ন বই পুস্তক লেখা হয়েছে, সেখানে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে এক ব্যক্তির একটা সম্পত্তিতে রূপান্তরিত করা হয়েছিল, যার মাধ্যমে সেটিকে পুঁজি করে একটা ফ্যাসিবাদী একটা মাফিয়াতন্ত্র কায়েম হয়েছিল। আমাদেরকে বাংলা সঙ্গে জানতে হলে এর ইতিহাসকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে, আমার ইতিহাস ঐতিহ্যকে জানতে হবে। আজকে আমরা পহেলা বৈশাখ আসলাম, রমনা পটমলে গিয়ে একটু পান্তা ইলিশ খেয়ে চলে আসলাম, এটাকে বাংলাদেশের সঙ্গে জানা হলো না। বাংলার সঙ্গে জানতে হলে বাংলার যে ঐতিহ্যকে হাতাবে, ঐতিহ্য ধরে রাখতে হয়, তাহলে আমার সমাজের সর্বত্র বাংলাকে চালু করতে হবে। মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত ৭১-এর ইতিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। গ্রন্থটি রচনা করেছেন বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল ইসলাম। সন্ধ্যায় রাজধানীর বনানীতে SMCর প্রধান কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটি 1971 সালের উত্তাল সময়, রাজনৈতিক পট পরিবর্তন ও একজন প্রত্যক্ষদর্শী হিসেবে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে রচিত বলে জানান লেখক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও সমালোচক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে দেশের বিশিষ্ট গবেষক, সাহিত্যিক, প্রকাশক, মিডিয়া ব্যক্তিত্ব সহ অন্যরা উপস্থিত ছিলেন। বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। পল্লীকবি জসিমউদ্দিনের ১২৩তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে মায়া বেঙ্গল ইন মোশন প্রেজেন্টেড বাই MW এর ৩য় আসর অনুষ্ঠিত হয়েছে। MW ম্যাগাজিন বাংলাদেশ ও স্কয়ার টয়লেটিজের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়ার যৌথ উদ্যোগে আয়োজিত এবারের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় পল্লীকবি জসিমউদ্দিনকে। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জসিমউদ্দিনের অমর সৃষ্টি নকশি কাঁথার মাঠ অবলম্বনে মনজ্ঞ নৃত্য নাট্যের আয়োজন করা হয়। এতে নৃত্য পরিবেশন করেন বরেণ্য শিল্পী শামীমা নিপা, শিবলি মোহাম্মদ এবং নৃত্যাঞ্চল। অনুষ্ঠানে বক্তব্য দেন MW ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেটিজ লিমিটেডের CEO মালিক মোহাম্মদ সাইদ। বেগুনটিলা মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার সঙ্গে মতবিনিময় করেন কাউন্সিলর প্রার্থী মিথুন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের বেগুনটিলা এলাকায় পল্লবী থানা মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বেগুনটিলা মসজিদের সংস্কার, নিউ কুর্মিটোলা ও আবাসন ক্যাম্পের ময়লা আবর্জনা অপসারণ সহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। জলাবদ্ধতা দূর করার জন্য যেই ড্রেনের লাইনে যে ধরনের জায়গা দরকার, এই জায়গা দরকার এবং পাশাপাশি এলাকায় বিদ্যুতের সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আজকে মোটামুটি আমি কথা বলার চেষ্টা করছি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আগে।
রাষ্ট্র পরিচালনায় 2 মাস পূর্ণ করল বিএনপি। জ্বালানি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে সরকার, দাবি মাহদি আমিনের। জনদুর্ভোগ লাঘবে 11 দলীয় জোটের গণমিছিল। জ্বালানি সংকট নিয়ে সঠিক তথ্য দিতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের। গেল 24 ঘন্টায় হামে আরও 4 শিশুর মৃত্যু, পরিস্থিতি উন্নতির দিকে বলছেন চিকিৎসকরা। শিশুদের পুষ্টিকর খাবার ও বাড়তি যত্নের পরামর্শ। এবং বজ্রপাতে 6 জেলায় প্রাণহানি 12, আহত কমপক্ষে 14, প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।